আজকে আমাদের বায়োলজির থিওরি ক্লাস নাম্বার 11। ওকে, আমাদের কোর টপিক কি চলছিল? আমাদের কোর টপিক চলছিল হচ্ছে কি ডাইজেস্টিভ এলিমেন্টারি সিস্টেম, তাই না? ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কোর টপিক চলছিল। আর এই কোর টপিকের মধ্যে আমরা এরা সাব টপিকে ভাগ করব না, এটাকেই আলোচনা করি ডাইজেস্টিভ সিস্টেম। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট করে যদি পারি আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। নেক্সট চ্যাপ্টার দ্যাট ইজ এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেম, হ্যাঁ, মানে রেচনতন্ত্র, এটাকে শুরু করব। বাট বিফোর দ্যাট, বি সিরিয়াস। আজকে আর একটা বিষয়ে আলোচনা করব, দ্যাট ইজ প্রিপারেশন টিপস। খুব ভালো করে খেয়াল রাখবে, আজকে যে কথাগুলো আলোচনাগুলো করবে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে শুনবে এবং ডেইলি লাইফে ইউজ করবে। আমাদের প্রিপারেশন স্টেজটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ। এই স্টেজটা যত ভালো যার হবে, তার আগামী ভবিষ্যৎ তত ভালো হবে, ঠিক আছে? দেখো, সবার প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে টার্গেটেড টার্গেটেড স্টাডি। সবার আগে আমাদের টার্গেটেড স্টাডি করতে হবে। ওকে, আমরা যখন এখানে থিওরি ইত্যাদি সমস্ত কিছুই পড়বো, কিন্তু তোমরা মন থেকে আমাকে একটু বলো তো দেখি, হিস্ট্রি আমার কিছু বোঝানোর আছে? বলো, হিস্ট্রি আমি কি বোঝাবো? পলিটির আমি কি বোঝাবো? জিওগ্রাফির আমি কি বোঝাবো? তাহলে সেখানে যা কিছু বোঝানোর দরকার সেগুলো আমাদের এখানে হবে থিওরি ক্লাসে, ঠিক না? কিন্তু যেহেতু জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, হ্যাঁ, ইকোনমিক্সটা আমাকে পড়াতে হবে, অবশ্যই পড়াবো। তাহলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন সবকটা সাবজেক্টকে স্টাডি টার্গেট, মানে টার্গেটেড স্টাডি করবে। কিভাবে করবে? কেউ বলছে যে দিনে আমি 6 ঘন্টা পড়ছি, কেউ বলছে আমি 8 ঘন্টা পড়ছি, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, এরকম থাকবে। বাট এই সময় ধরে পড়ার থেকে টার্গেটেড স্টাডি করবে। হ্যাঁ, কিভাবে টার্গেট স্টাডি, কি বিষয়টা কি একটু ভেঙে বলি। দেখো, আজকে যখন ক্লাসটা শেষ হবে, হ্যাঁ, 1 সপ্তাহ করে দেখো, যদি মজা না পাও তারপর আমাকে বলো। সিরিয়াসলি করবে, ঠিক আছে? কোনো এর মধ্যে ফাঁকি টাকি দেবে না। আজকে ক্লাস শেষের পর জাস্ট নিজের একটা খাতার পেজ খুলে নাও। পেজ খুলে নিয়ে লেখো যে ঘুম থেকে যখন তুমি উঠবে আগামীকাল, তখন ঘুম থেকে ওঠার পরে ওয়ান সিটিং সিটিং হিসাবে পড়বে, টাইম দেখার দরকার নেই। যদি তুমি একটা চ্যাপ্টার 30 মিনিটে কমপ্লিট করতে পারো, তার মানে 30 মিনিটই পড়ো, আর বেশি পড়ার দরকার নেই। তাহলে কি হিসাবে পড়বে? পড়বে হচ্ছে সিটিং হিসাবে, হ্যাঁ। ওয়ান সিটিংয়ে কমপ্লিট করার চেষ্টা করবে, ওয়ান সিটিং। এটা যেন জেদ থাকে, এটা যেন টার্গেট থাকে। কি বলছি বুঝতে পারছো সবাই? ওয়ান সিটিং। তাহলে মনে করো ফার্স্ট সিটিং তোমার যেটা হবে, সকালের সিটিং, ঘুম থেকে ওঠার পর, সেখানে তুমি ধরো মনে করছো যে আমি পার্সেন্টেজের চ্যাপ্টারটা করব, ম্যাথের পার্সেন্টেজের চ্যাপ্টারটাকে করব। হলো, এই এক সিটিংয়ে বসে পার্সেন্টেজ থেকে যা পারি পার্সেন্টেজেই করব, অন্য কোনো চ্যাপ্টারে যাব না। পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে 50টা কোয়েশ্চেন বা 40টা কোয়েশ্চেন বা 30টা কোয়েশ্চেন বা 100টা কোয়েশ্চেন আমি আমার সাধ্য মতন করব। ওকে, নেক্সট সিটিং যেটা হবে সেটা তুমি ঠিক করে নাও। আজকে ঠিক করে নাও যে কালকের দিনে তোমার কি কি কাজ আছে, হ্যাঁ, সেই ফাঁকে ফাঁকে নিজের রুটিনটাকে সেট করো। নেক্সট সিটিংয়ে যেটা করবে, ধরো তুমি বললে যে সকালবেলা জেনারেলি আমরা ফাঁকা থাকি, মনটা, মাথা রিল্যাক্স থাকে, এটা পড়ে নিলে। এবার সকালে স্নান ধান হলো, স্নান করার পর জেনারেলি আমাদের একটু খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে। তো সেই রিল্যাক্সের টাইমটাতে তোমরা ভাবো যে আমি ভোক্যাবুলারি পড়বো, হ্যাঁ, ভোক্যাব পড়বো। তাহলে ভোক্যাবের জন্য একটা সিটিং করে নাও, ওয়ান সিটিং কীভাবে পড়বে? তুমি মনে করো 50 ওয়ার্ডস তুমি পড়বে, 50টা ওয়ার্ডস পড়বে। ওকে, সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হতে পারে, সেটা ইডিয়ম ফ্রেজ হতে পারে, সেটা সিনোনিম অ্যান্টোনিম হতে পারে। হলো, তাহলে তুমি দেখবে যে এই দুটো সিটিংয়ে তোমার এক চ্যাপ্টার ম্যাথ আর ভোক্যাবুলারির
50টা ওয়ার্ডস কমপ্লিট হলো। এবং এই দুটো সিটিংই কিন্তু তোমার যদি সব থেকেও বেশি সময় লাগে তো 2.5 থেকে 3 ঘন্টা তোমার সময় লাগবে এই দুটো সিটিংয়ে। তাহলে সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া স্নান পর্যন্ত তোমার কিন্তু এটা হয়ে গেল। অর্থাৎ আমি যদি ধরে নিই 10টা 11টা 12টা পর্যন্ত ধরো এই কাজটা হয়ে গেল। তারপর আর একটা সিটিং নাও, নেক্সট সিটিংয়ে বসে তুমি মনে করো যে হিস্ট্রি পড়বে, এটা নিজেদের মতন করে তৈরি করবে, নিজেদের মতন করে হিস্ট্রি পড়বে। হিস্ট্রির একটা চ্যাপ্টার বেছে নাও, যেমন করে আমি মুঘল ডাইনাস্টি তোমাদের পড়া দিয়েছিলাম, এবং আমি নিশ্চিত যেই মুঘল ডাইনাস্টিটা তোমরা কমপ্লিটলি পড়োওনি, তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা দিয়েছি সেটা সলভ করোওনি, সবার কথা বলছি আমি, দু একজন হয়তো করেছো, বাকিরা করোনি। তাহলে সেটা যখন করোনি, ওয়ান সিটিংয়ে এটাকে কমপ্লিট করো। মুঘল ডাইনাস্টি ওয়ান সিটিংয়ে কমপ্লিট করবে, বুঝতে পারছো? তাহলে আমি বলতে চাইছি ঘড়ি দেখে টাইম দেখে নয়, ওয়ান সিটিং টার্গেট করো, এই চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করব, তাতে যত সময় লাগে, যদি সারাদিনও লাগে এক চ্যাপ্টার কমপ্লিট করতে, ব্যাস ওটাই হবে, এবং ওয়ান সিটিং হবে। সারাদিন বসেই থাকতে হবে, কিচ্ছু করা যাবে না অন্য কিছু। আমার কথা কি বোঝা গেল? তাহলে টার্গেটেড স্টাডি বা সিটিং ওয়াইজ পড়াশুনো কি বুঝতে পেরেছো কিনা পারোনি? হ্যাঁ দাদা। তাহলে তোমরা খেয়াল করবে যে একটা দিনের মধ্যে, আমি রাতকে এখনো ধরিনি, সারাটা দিনের মধ্যে, আর যারা ওয়ার্কিং পারসন আছো, যারা কাজ করছো দিনে, তারা এটা অন্য টাইমের মধ্যে করার চেষ্টা করো, যখন তোমরা ফাঁকা থাকবে তখন করো। ওকে, তোমরা দেখবে খেয়াল করবে যে একটা দিনে তোমার অন্তত 4-5টা টপিক পড়া হয়ে গেল। ওকে, এবার একটা কথা বলি, যে এই যে ওয়ান সিটিংয়ে আমি কি পড়বো কি করব। দেখো, ম্যাথ আর ইংলিশ যেটা আছে সেটা আমরা আমাদের এই ব্যাচেই শুরু করব। এই ব্যাচে কবে থেকে? এপ্রিলের মিড থেকে অথবা এপ্রিলের শেষ থেকে। যেহেতু ইংলিশ আর ম্যাথটা অন্তত ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তার অতটা গুরুত্ব নেই, এই জন্য এই দুটোকে আমরা পরে করব। ওকে, ম্যাথ আর ইংলিশটা আমরা হয় এপ্রিলের মিডিল থেকে, না হলে নেক্সট মান্থ থেকে, মে, হ্যাঁ মে মাস চলছে না এটা, হ্যাঁ স্যার ঠিক ঠিক, মের মিডিল থেকে বা মের শেষ থেকে, ঠিক আছে, এটা আমরা করব। আর কি, আর হচ্ছে থিওরি যখন পড়বে, আমি এক একটা চ্যাপ্টার করে পড়তে বললাম, তো থিওরি প্লাস এমসিকিউ, এটা যেন মাথায় থাকে, থিওরি প্লাস এমসিকিউস। ওকে, আচ্ছা, এবার থিওরির জন্য কি বই পড়বো দাদা, এটা প্রিয়া জিজ্ঞেস করেছো। আমি আজকে ক্লাসের শেষে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বুক লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে, কোন কোন বই পড়তে হবে, ইংরেজি বই কি, বাংলা বই পড়লে বাংলা কি, ইংরেজি পড়লে ইংরেজি কি, টোটাল বুক লিস্টটা আমি দিয়ে দেবো। ওই বুক লিস্টটা দেখে আস্তে আস্তে বইগুলোকে পারচেস করার চেষ্টা করবে, ঠিক আছে। আর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা বই নেবে, সেই বইটা হচ্ছে, লিখে নাও স্যার, ওপি ভার্মা, ওপি ভার্মা, VERMA, ওপি ভার্মা বা VARও বলতে পারো, ওপি ভার্মা। ওপি ভার্মা স্যারের এই বইটার নাম হচ্ছে 21K প্লাস, 21,000 প্লাস এমসিকিউজ রয়েছে এই বইটিতে, এবং এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ আছে এমসিকিউ, সব থেকে বড় কথা এটা। এটা কি দাদা খালি জিকের? হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ জিকে, একদমই তাই, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ তুমি এই বইটি থেকে পাবে। এই বইটির পাবলিকেশন হচ্ছে মার্কসম্যান পাবলিকেশন, মার্কসম্যান পাবলিকেশন, হ্যাঁ মার্কসম্যান পাবলিকেশন, ওপি ভার্মা, এই বইটাকে পারচেস করে নাও। এই বইটাতে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যত পিএসসি আছে, মানে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, যে কোনো সমস্ত রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, এবং তার সাথে ইউপিএসসি, সেখানে যে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দিয়ে এই বইটি ঠাসা। সো এই বইটি খুব ভালো একটি বই, বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস করার জন্য। এবার কথা হলো, দাদা এই বইটা পড়লেই কি সবটা কমপ্লিট হবে? না, এই বইটা পড়লেও সবটা কমপ্লিট হবে না, কিছু কিছু বাকি থাকবে। আর যেটা বাকি থাকবে, যেমন তোমাদের মুঘল ডাইনাস্টি পড়া দেওয়া আছে, এই মুঘল ডাইনাস্টির ওপরে ওয়ান লাইনার আমি তোমাদের দেব, 200খানা কোয়েশ্চেন ওয়ান লাইনারে থাকবে, এবং এটুকুন বিশ্বাস করো, ওই 200টা কোয়েশ্চেনের বাইরে আর কোনো কোয়েশ্চেন ওই চ্যাপ্টার থেকে হয় না। কি বলেছি বুঝতে পারলে? তাহলে তোমাদের নিজেদের প্রিপারেশনে থিওরির সাথে এমসিকিউজও পড়ে নিচ্ছ এই বইটি থেকে, আর তারপর আমি যে নোট প্রোভাইড করছি সেটাকে পড়ছো। ওকে,
যদি এইভাবে তোমরা প্রিপারেশন নাও তাহলে দেখবে যে এই যে যে 2024 সালের যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাতে খুব খুব ভালো রেজাল্ট করবে। ওকে, আমি বলছি এটুকু স্যার তোমাদের অন্তত 1 মিনিট শোনো, তারপরে বলছি। তোমাদের প্রশ্ন শুনবো। অন্তত এখানে যারা যারা রেগুলার ক্লাস করছো, দেখো গ্রুপে কত 35-37 জন রয়েছে, কিন্তু ক্লাসে জয়েন করে 10-12 জন। আমি বের করব একদম 2-3 দিনের মধ্যেই আমি বের করব। আমি 5 তারিখ পর্যন্ত দেখব মাইনে কার কি অবস্থা একটু দেখে নিই, গত মাসে কার কি অবস্থা আছে এটাও দেখব, তারপর আমি বের করে দিব। ওকে, আমার 10 জন থাকলেই এনাফ। 10 জনকে প্রিলিমিনারি কোয়ালিফাই করে, মেন্সকে কোয়ালিফাই করে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায় আমার রয়েছে সেটাকে আমি পারফর্ম করার চেষ্টা করব। ওকে, সো আমি যে বক্তব্যটা তোমাদের সামনে এতক্ষণ ধরে রাখলাম, যে টার্গেটেড স্টাডি, এটা আজকে ক্লাসের শেষে নিজেদের খাতার পেজে লিখবে যে কালকে কি কি বিষয় তোমরা পড়ছো, কোন কোন চ্যাপ্টার পড়ছো। ওকে, এবং এক একটা জিনিস ওয়ান সিটিংয়ে কমপ্লিট করবে, ওঠা চলবে না, এক সিটিংয়েই কমপ্লিট হবে। বুঝতে পারছো কি বলেছি? থিওরির সাথে এমসিকিউ, এমসিকিউ এর বইটাও বলে দিলাম। থিওরির বই কি পড়বে, বাংলা মিডিয়াম হলে কি পড়বে, ইংলিশ মিডিয়াম হলে কি পড়বে, সেটা বুক লিস্ট আমি দিয়ে দিচ্ছি। ওকে, বোঝা গেল? এবার বলো তোমাদের কি কোয়েশ্চেন আছে, বলো। দাদা বলছি স্যার বলছি যে আপনি বলো বন্টি, বলো আগে। হ্যাঁ বলছি যে আপনি যে বলছেন যে এক সিটিং এই কমপ্লিট করবে, ধরুন এই যে মোগল ডাইনাস্টি, তো হ্যাঁ, এটা তো মানে মানে 1.5 দিনেও হচ্ছে না, মানে আমার হচ্ছে না। 1.5 দিনে হচ্ছে না? কেন হচ্ছে না? না, দেখো, সবই ভুলে গেছি বুঝতে প্রায়। পেরেছি, না না না, বুঝতে পেরেছি, আমি আমি জানি এটা 1.5 দিনে হচ্ছে না, কিন্তু তোমাদের যে পিডিএফটা মানে দিয়েছি। 1.5 দিনে, মানে 1.5 দিনে হচ্ছে যদি মানে জাস্ট ওই যেরকম মাধ্যমিকে পড়েছিলাম কি কি যুদ্ধ হয়েছিল টয়েছিল এগুলো, মানে একদম ডিটেলে হচ্ছে না। না না, আমার কথা শোনো। আমি যখন এই যে তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে, বাংলাতে পিডিএফ দেওয়া হয়েছে বলে হয়তো প্রিয়া হুম রেগে যাবে, কিন্তু প্রিয়া এই স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া তো আমার দায় নয়, এটা তো মাদার কপি। আমি জাস্ট আমার কাছে ছিল তাই ওটা সেন্ড করে দিচ্ছি, এই বই এটা পড়ে দেখতে পারো। কারণ হুম হুম মেন্সের জন্য এই 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 যে যে তোমাদের দেখো যে পিডিএফটা আমি পাঠিয়েছি, ওইটা মেন্সের জন্য এখান থেকে পড়তে হয়, এগুলো এই বইটা বা এই জায়গা থেকে পড়তে হয়। রাইটিং দেখেছো, সুন্দর সুন্দর পয়েন্ট করে করে সমস্ত বিষয়গুলো লেখা আছে। হুম হুম হ্যাঁ, এই জন্য ওটা দিয়েছি। আচ্ছা, এবার দেখো বিষয়টা কি হয়। আমি থিওরির সঙ্গে এমসিকিউ পড়তে বলেছি এই কারণে, আমি মুঘল ডাইনাস্টি কি করলাম, আমি ধরো আমার কাছে লুসেন্টের জিকে বইটা রয়েছে, তাহলে বুঝতে পারছো সেখানে একদম মার্জিত ভাষায় যা যা ইনফরমেশন জানার দরকার ঠিক তাই সেটাই দেওয়া আছে, আর তো কিছু লেখা নেই। তাহলে আমি কি হ্যাঁ করব? দাদা, 4 পেজ কি 5 পেজ হ্যাঁ, আছে 4 থেকে ওটার 5 মধ্যে পেজ। লুসেন্টের। আমি লুসেন্টের ওটাই পড়বো। ওকে, লুসেন্টের ওটাই আমি পড়বো, পড়ে আমি এমসিকিউ এ যাব। তাহলে দেখবো যে 75% কোয়েশ্চেন আমি একটু আগে পড়ে এসেছি, আর 25% কোয়েশ্চেন আমার অজানা। তাহলে সেই 25% কোয়েশ্চেন ওখান থেকে পড়া হলো কি না, হলো না বলো? হলো তো? দাদা 25 না দাদা, আমি চেষ্টা করতে পারছি ওই স্যার লুসেন্ট পড়ার পরে। লুসেন্ট পড়লে, স্যার লুসেন্ট পড়লে মানে আপনি যে কোয়েশ্চেনটা দিয়েছেন, সে লুসেন্ট পড়লে কিছুই হচ্ছে না, মানে ওখান থেকে হয়তো হার্ডলি সেই হ্যাঁ 10 সেটাই, 12টাও হবে। আমি ওখানে জানি। 110টা কোয়েশ্চেনের মধ্যে আমি 50টাও মনে হয় ঠিক করে পাচ্ছিলাম না। আমি এই জন্যই ভাবছিলাম যে এই কোয়েশ্চেনটা আমি দেব না, তাও দেখলাম যে আচ্ছা দিয়ে মানে দেখি কি অবস্থা কোশ্চেনটাতে হয়। যা আছে তাতে মানে প্রচুর ডিটেলে পড়তে হবে। হ্যাঁ, এই হ্যাঁ, কোয়েশ্চেনগুলো, ফুল ডেপথে পড়লেই পারবো। হ্যাঁ তোমাদের এই কোয়েশ্চেনগুলো এই জন্যই দিয়েছি যে এটা আমাদের মেন্সকে টার্গেট করে দেওয়া। দেখবে প্রিলিমিনারি কিছু কোয়েশ্চেন্স আছে, আর হুম মেন্সেরও কিছু কোয়েশ্চেন্স আছে, কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন্স আছে, কিছু ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ ভাষা চেঞ্জ করে দেওয়া কোয়েশ্চেন্স আছে, তাই না? আচ্ছা স্যার বলছি, প্রিলিমস আর মেন্স এর কি হ্যাঁ মানে দাদা, আলাদা আলাদা জায়গা থেকে কোশ্চেন হয় নাকি একই জায়গা থেকে আসতে পারে? ধরুন একই 10টা জায়গা কোশ্চেন। থেকে আসে, মানে লেভেলটা একটু হাই হয় ভাই, ঠিক আছে? যেমন একটা কোয়েশ্চেন তোমরা দেখেছিলে যে শেরশাহ রাজ্যের বা দেশের উন্নয়নের জন্য, মানে সোশ্যাল বা ওয়েলফেয়ারের জন্য, সে টোটাল যে ট্যাক্স কালেক্ট করতো তার ওপরে আবার কিছু ট্যাক্স নিত, একটা পার্সেন্টেজ কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে।
তোমরা কি দেখেছো কোশ্চেনটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। তাহলে এই কোশ্চেনগুলো হচ্ছে বিসিএস এর মেন্স লেভেলের কোশ্চেনস, আর প্রিলিমিনারিতে জাস্ট একদম ওপর ওপর জিজ্ঞেস করা হবে। আচ্ছা তাহলে স্যার একবারে থিওরিটা তো ওরম ভাবেই পড়লেই তো হয় হ্যাঁ, মেন্স লেভেলে। হ্যাঁ রে ভাই, সেটাই তো বলছি আমি এতক্ষণ ধরে। তাহলে মাদার বুক পড়তে হবে তো। তুমি একজন সিভিল সার্ভেন্ট হবে আর মাদার বুক পড়বে না, লুসেন্ট পড়ে হয়ে হ্যাঁ যাবে, এটা সেটাই। হয় নাকি? তাহলে সেই সোর্সটা তাহলে দিন স্যার। হ্যাঁ, সেই সোর্সটাই আমি আজকে গ্রুপে দিচ্ছি। চ্যানেলে সমস্ত কিছু করানো রয়েছে যদিও, তবু আজকে আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। অন্তত বইটা তোমার কাছে দাদা তোমাদের কাছে বলছি থাকা চ্যানেলে উচিত। না দুখানা, খালি দুখানা ভিডিও আছে মুঘলসের ওপরে। হ্যাঁ, মুঘলসের দেখো ক্লাস তো আমি করছি, আমি যেমন যেমন সময় হ্যাঁ পাচ্ছি। ওই দুখানাটা কমপ্লিটই আছে। হ্যাঁ, ওই আরো আসবে, ক্লাস অবশ্যই আসবে। আমি যেহেতু নিজে না সময় আপনার করতে চ্যানেলে পারছি যে না। দুটো আছে আর কি। হ্যাঁ বুঝতে, ওখানে মুঘল ডাইনেস্টি পুরোটা কমপ্লিট করানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তো মুঘল ডাইনেস্টি ওখানে কমপ্লিট করানোই হয়েছে। হ্যাঁ, ওটার ফার্স্ট ক্লাসটা শুধু করতে পেরেছি 1.5 দিনে। আমি হুম। বুঝতে পারছি স্যার, ব্যাপারটা হচ্ছে কি যেটা বুঝতে পারছি, যেটা আমিও করেছি, ব্যাপারটা হচ্ছে সব থেকে বেস্ট আপনি বই দেন। কারণ বলুন তো কি স্যার, ওই ইউটিউব থেকে লিখতে প্রথমে নোটস তৈরি করতে হচ্ছে, তারপরে পড়তে হচ্ছে, অনেকটা টাইম কনজিউম করে ফেলছে। হুম হুম। তার থেকে বেস্ট হবে আপনি বই মানে বুক লিস্টটা দিয়ে দিন, মাদার বুকস যেগুলো আছে ওটা সব থেকে বেস্ট হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি তোমাদের থেকে জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের যে লাস্ট উইকলি টেস্ট যেটা হলো, সেটার কি খবর হলো? সেটার তো কারো কোনো স্কোর আমি দেখলাম না, নাকি ওটা গরমে ভেসে গেল? স্যার টু বি অনেস্ট স্যার, মানে এই রিসেন্টলি গরমের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে ঘরে টেকাই যাচ্ছে না, যে ঘন্টার পর ঘন্টা পুরো বুঝতে, মানে 1 ঘন্টা পড়লে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো একটু করছি তবুও। আর আমার এমনিতে তো জিকেটা একটু মানে বেসটা অনেকটা উইক আছে, ওই জন্য আমি আগে পড়ছি আগে, বুঝতে পেরেছেন? দেখো এটা দাদা ওটা করবে তো না। করেছি, কিন্তু ওটার অ্যান্সার কি দিয়েছেন আপনি? না না, আজকে আমি তো দেবো। দেখলাম আজকে দেবো, ওটা দেওয়া না। হয়নি। ওটা আমি আমি জাস্ট দেখছিলাম কার কি হ্যাঁ অবস্থা। হ্যাঁ, গ্রুপে কোনো সাড়া তাড়া হ্যাঁ কি কিচ্ছু নেই। অবশ্যই এটা গ্রুপে পাঠাবে। দেখো এই গ্রুপে আমি বললাম তো 5 তারিখের পর আমি গ্রুপটাকে ঝাড়াই বাছাই করব, তখন আর সংখ্যা কমে আসবে অনেক। তরুণ হ্যাঁ। তরুণ গোয়েলের বইটা স্যার আজকে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে না মানে এনেছি ওটা। এখন স্যার, স্যার মুঘল সাম্রাজ্যটা পড়ে আপনাকে এক্সামটা দিয়ে আমি হ্যাঁ পাঠাচ্ছি আমি, হ্যাঁ করে রেখেছি আর। হ্যাঁ বুঝতে দেখো, পেরেছেন স্যার? এই উইকলি টেস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে। উইকলি টেস্টে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, কিছু মেন্সের কোশ্চেন্স, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নিয়ে কিন্তু উইকলি টেস্টটা করছি। বুঝতে পারছো যে ওই উইকলি টেস্টের দাদা কোশ্চেনগুলো আমার আচ্ছা, হাতে লেখা। তাহলে তো স্যার ওই কোশ্চেন গুলো দিয়ে করলেও তো অনেক এমসিকিউ কমন পড়ে যেতে পারে আমার এক্সামে, আমার অনেক বলতে হয়ে যেতে আমি পারে। তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভাই, 90% কোশ্চেন্স কমন পাবে পাবে পাবে। তাহলে তো হয়ে যাবে স্যার তাহলে। হ্যাঁ, তো সেটা আমি এখনই বলতে দাদা চাই না। হ্যাঁ বলো বলো। দাদা বলছি আমি একটাও উইকলি টেস্ট দিইনি, খালি ওই কালকের মুঘলসটাই দিয়েছি। হ্যাঁ, সে তো আমি বুঝতে পারছি তুমি উইকলি টেস্ট দিতে পারছো না, কিন্তু বাংলাতে আর কয়েকটা দিন হবে, ঠিক আছে? বাংলাতে আর কয়েকটা দিন হবে। বাকি আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি। আহ, তুমি এক কাজ করো তাহলে, প্রিয়া, তুমি যেটা করো সেটা হচ্ছে হ্যাঁ দাদা বলো। আহ, কিরণ পাবলিকেশনের দেখবে ডব্লিউবিসিএস এর প্র্যাকটিস সেট পাওয়া যায় কিরণ পাবলিকেশনের। হ্যাঁ, তুমি যদি পারো। হ্যাঁ আমি তো ওই একটা বাংলা কিনেছিলাম, ওই তুমি যেটা বলেছিলে বাংলার জন্য কিরণের। হ্যাঁ, কিরণের বাংলা কিনেছো, বা কিরণের একটা ডব্লিউবিসিএস এর প্র্যাকটিস সেট নিয়ে নাও। ইংলিশের নেবে অবশ্যই, ঠিক আছে? বাংলা ইংলিশ জিকে। দুটোই আছে। হ্যাঁ, প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট। সবকিছুই থাকবে ওর মধ্যে। ওকে, তুমি ওইটা একটু নিয়ে নাও। আচ্ছা আপাতত দাদা। আমরা ওই বই বই ওটা আমিও করাবো এখানে। হ্যাঁ, এখানে আমি সেট নাম্বার টাম্বার বলে দিব, ঠিক আছে? দাদা বলছি ওই বইটাও কিনবো, আবার ওই যে মাত্র একটা বললে স্যার না না ওইটাও কিনবো? হ্যাঁ, বই তো কিনতেই হবে, যদি পিডিএফ অ্যাভেলেবেল থাকে তাহলে ওটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, তো আমি তোমাকে পার্সোনালি কিছু কোয়েশ্চেন্স আমি তোমাকে পাঠাতে পারি ইংরেজিতে, বাকি বাংলাতেই হবে। ঠিক বলো, আছে আর দাদা, ওটা বাকি করলে কিছু ভালো কি হয়। কোয়েশ্চেন আছে বলো দেখি। স্যার বলছি ইংলিশে পাঠালে স্যার আমাকেও পাঠাবেন বলছি স্যার? বলো বলো।
ও বলছি যে আপনি যদি পুরোটা ইংলিশে করেন, যেরকম ইংলিশে করেছেন আর কি সেদিনের মুঘলটা, তো হুম। ওটাতে কিছু কিছু টার্মস আছে যেগুলো মানে অসুবিধা হচ্ছে, ওগুলো আবার গুগলে গিয়ে বাংলাটা কি দেখে তারপর করতে হচ্ছে। হ্যাঁ দেখো, মানে সায়েন্সে যেহেতু যেরকম অসুবিধে নেই আর কি, হুম হুম ইংলিশটা। ঠিক, যেহেতু তোমাকে কিন্তু মেন্স কিন্তু যেহেতু মানে মানে ইংরেজিতেই দিতে হবে, হিস্ট্রি, শোনো একটু হ্যাঁ আমার কথা। হিস্ট্রি জিওগ্রাফি আর হিস্ট্রি জিওগ্রাফিটা তো মাধ্যমিক অবধি করেছি না, ওটা বাংলা মিডিয়াম ছিল। হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই, মিডিয়ামে কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, ও যেমন এই প্রিয়া যেমন বাংলা পড়তে ওর অসুবিধা হয় এটাই, হুম। বাট ইংরেজি পড়তে কারো অসুবিধা হয় না আমি আশা না, করি। পড়তে অসুবিধা হয় হ্যাঁ না। হ্যাঁ ঠিক, এটাই হলো ব্যাপার, কারণ ও তো আপনি বলো। এমসিকিউটা ইংলিশেই দেবেন স্যার, ওই একটু যা টার্মসে অসুবিধা হবে একটু ট্রান্সলেট থেকে দেখে নেবো, প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে এটা করতে করতে। হ্যাঁ একদমই তাই। কারণ স্যার দেখুন মেন্স আমার ইংলিশেই আমার কোশ্চেন আসছে, আমার বাংলায় প্র্যাকটিস করে আমার প্রবলেম হয়ে যায়। হুম 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 ঠিক আছে, যাই হোক, এটা ওভারঅল চলবে, কিন্তু ভাই যতটুকুন যা বলবো ততটুকুন সেটা করতে হবে। ঠিক আছে, আমাদের কতগুলো কার্যক্রম চলছে একবার ভাবো। একটা চ্যাপ্টারের থিওরি চলছে, হিস্ট্রির এমসিকিউসটা আমি সময়ের অভাবে রেকর্ড করতে পারছি না, বাট ওটাও রেকর্ড করে আমি দিব। আর উইকলি টেস্ট চলছে, এই উইকলি টেস্টের কোয়েশ্চেন্সগুলো নিয়েও কিন্তু আমাদের অন্তত একটা দিন দেওয়া দরকার। যে যে জায়গা থেকে কোয়েশ্চেন হচ্ছে সেই জায়গাগুলো একটু পড়া দরকার। আর তার সাথেই যে টার্গেটেড স্টাডির কথা বললাম, এক এক সিটিংয়ে বসে বসে কমপ্লিট করবে সমস্ত বিষয়গুলো। ওকে, ঠিক আছে, চলো আজকে আলোচনা এই পর্যন্তই থাক, আমরা আবার পরে কোনো একটা সময় আলোচনা করব ঠিক তাহলে। আছে স্যার, আর ওই বুক লিস্টটা দিয়ে দেবেন স্যার, হ্যাঁ অবশ্যই মাদার দিয়ে দেবো। বুকসের যে বুক লিস্টটা। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। চলো, জেনারেল সায়েন্স বায়োলজি ক্লাস নাম্বার 11, আমাদের টপিক চলছে ডাইজেস্টিভ সিস্টেম। যদি আজকে আমরা পারি ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট করে আমরা এক্সক্রিটরি সিস্টেমে যাব। ওকে, ভেরি গুড। চলো, আমরা গতদিন স্মল ইন্টেস্টাইন পর্যন্ত পড়ে ফেলেছিলাম, তাই না? গতদিন আমরা স্মল ইন্টেস্টাইন হ্যাঁ পর্যন্ত দাদা। পড়ে ফেলেছিলাম, ভেরি গুড। আজকে আমরা শুরু করব লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন লেখো, লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। আমাদের নিউট্রিশনের এমসিকিউ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা বাকি আছে, সেটা আমি হয়তো নেক্সট ক্লাসে ওইটা করব। নিউট্রিশন চ্যাপ্টার থেকে এমসিকিউস কোয়েশ্চেন্স আমরা এখানে প্র্যাকটিস করব থিওরির ক্লাসেই। ওকে, আচ্ছা, এবং ওটার পিডিএফটাও অ্যাভেলেবেল করে দেবো তোমাদেরকে। আচ্ছা চলো, লার্জ ইন্টেস্টাইনকে কটা পার্টে ভাগ করেছিলাম মনে আছে কিছু? হ্যাঁ দাদা, 3টে। হ্যাঁ, 3টি পার্টে ভাগ করেছিলাম। তাহলে লার্জ ইন্টেস্টাইনকে আমরা 3টি, যেমন স্মল ইন্টেস্টাইনকেও 3টি পার্টে ভাগ করেছি, তেমনি লার্জ ইন্টেস্টাইনকেও 3টে পার্টে ভাগ করেছি। স্মল ইন্টেস্টাইনের 3টি পার্ট ছিল হচ্ছে কি ডুডেনাম, জুজেনাম, ইলিয়াম। আর তেমনি করে লার্জ ইন্টেস্টাইনের পার্টটা হচ্ছে সিকাম, কোলন, রেকটাম। তাহলে প্রথম কি, প্রথম হচ্ছে সিকাম, তারপরটাকে বলা হচ্ছে কোলন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেকটাম। এখানে কতগুলো প্রসেস হয় সেই প্রসেসগুলো মাথায় রাখতে হবে। কি প্রসেস? মনে রাখবে যে এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কোনো প্রকার ডাইজেশনের কাজ হয় না। ওকে, তাহলে এখানে লেখো, এখানে কোনো ডাইজেশনের প্রক্রিয়া, এখানে কোনো ডাইজেশনের প্রক্রিয়া হয় না। তাহলে এখানে কোনো ডাইজেশনের কাজ লার্জ ইন্টেস্টাইনে হয় না। কি হয় তাহলে? সিকাম অ্যাকচুয়ালি কি? সিকাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনকে কানেক্ট যে করে সেটাই হচ্ছে সিকাম। তাহলে সিকামের নোটগুলো নেব, এদের আমরা এবার নোট নেব নিচে নিচে করে, এদের প্রত্যেকের সম্পর্কে কিছু কিছু নোট আছে নেব। যেমন সিকামের কথা বলি, এটা হচ্ছে connects a small intestine to large intestine। এটি কি করে? লার্জ ইন্টেস্টাইনকে বা স্মল ইন্টেস্টাইনকে লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট করে দেয়। এটার কাজ কি?
এটার কাজ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যে আনডাইজেস্টেড ফুড স্টাফ আছে, সেই আনডাইজেস্টেড ফুড স্টাফকে কোলন পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে সিকামের কাজ। তাহলে লিখো ইট passes the undigested food to colon। এর কাজ কি? সিকামের কাজ কি? সিকামের কাজ হচ্ছে অপাচিত খাদ্যদ্রব্যকে স্মল ইন্টেস্টাইন থেকে কোলনে পৌঁছে দেওয়া হচ্ছে এর কাজ। এইখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে সিকাম আমরা যারা মাংসাশী প্রাণী, মানে আমরা যারা অমনিভোরাস বা মাংসাশী প্রাণী যারা রয়েছে, তাদের সিকামের সাইজটা খুব ছোট হয়। কারণ বুঝতেই পারছো, সিকাম হচ্ছে জাস্ট একটা কানেক্টিং পয়েন্ট, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে জুড়ে দেওয়ার যে জায়গাটা, প্লেসটা, সেটার নামই হচ্ছে সিকাম। তো জেনারেলি সিকামটা আমাদের ক্ষেত্রে, অর্থাৎ মাংসাশী প্রাণীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খুব ছোট হয়। কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে যে নিম্নের কোন জাতীয় প্রাণীর সিকামের সাইজ বড় হয়, এমন প্রশ্ন এসছে। এই জন্য আমরা জানবো যারা শাকাহারী প্রাণী বা তৃণভোজী প্রাণী, হার্বিভোরাস যারা, হ্যাঁ, তাহলে লেখো হার্বিভোরাস has herbivorous animals have largest cecum। তাহলে হার্বিভোরাস প্রাণী যারা তৃণভোজী, তাদের সিকামের সাইজটা তুলনামূলক কি হবে? বড় হবে, লার্জেস্ট হবে। ওকে, আচ্ছা, এবার আসো কোলন। দাদা কোলনের কাজ কি? দেখো কোলনের কাজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কোলন করে থাকে। দেখো আমরা যখন খাবার খাই কোনো কিছু, তো খাবারের সঙ্গে সঙ্গে আমরা জলটাও খাই, তাই না? খাবারের সঙ্গে যখন আমরা জল খাই, তাহলে সেটা কি অবস্থায় থাকে? একেবারে সেই খাদ্যদ্রব্যগুলো লিকুইড অবস্থায় থাকে। কিন্তু আমরা যখন মল ত্যাগ করি, তখন সেই মলটা কি লিকুইড অবস্থায় বের হয়? না, মলটা তো শক্ত বের হয়। তাহলে সেই যে লিকুইডিটি ছিল ব্যাপারটা, সেই লিকুইডটা কোথায় গেল? তো মনে রাখবে এই কোলনে সেই লিকুইডটার অ্যাবজর্পশন হয়। তাহলে এটা লেখো যে কোলনের কাজ হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার। এই কোলনে যে অপাচিত খাদ্যদ্রব্য, যার মধ্যে জল থাকে প্রচুর, সেই জলটাকে অ্যাবজর্ব করা হচ্ছে কোলনের কাজ। এবার কথা হলো যে এই জল কোলন নিয়ে কি করে, এই জলটা কে নেয়, এটা মাথায় রাখতে হবে। দেখো জলটা কিভাবে নেয় তার আগে একটা কথা বলি। এই কোলনের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, লিখে রাখো, ইট হ্যাজ আ ব্যাকটেরিয়া। এই কোলনের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ওকে, ইকোলাই নামক ব্যাকটেরিয়া থাকে। আর এই ইকোলাই ব্যাকটেরিয়াটা কি করে? which absorb water। এই ইকোলাই ব্যাকটেরিয়াটাই ওয়াটারকে অ্যাবজর্ব করে। কি অ্যাবজর্ব করে শুনে নাও। ইকোলাই ব্যাকটেরিয়া কেমন করে দেখাই? আচ্ছা, এমন করে দেখাই। ইকোলাই ব্যাকটেরিয়া, আর এখানে মনে করো লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন থেকে ইকোলাই ব্যাকটেরিয়া ওয়াটারকে নেয়। আর বুঝতে পারছো ওয়াটারের সঙ্গে অপাচিত খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিস থাকে, নিয়ে ইকোলাই তার পরিবর্তে লার্জ ইন্টেস্টাইনকে কিছু একটা দেয়, সেটা হচ্ছে এক প্রকারের প্রোটিন দেয়। ওকে, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া লার্জ ইন্টেস্টাইন থেকে ওয়াটার অ্যাবজর্ব করে এবং তার বিনিময়ে সে লার্জ ইন্টেস্টাইনকে এক প্রকারের প্রোটিন দেয়। ওকে, এই কাজটুকুনি লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হয়ে থাকে। ওকে,
ব্যাস। তাহলে কি হলো, তাহলে কি হলো যে এইখান থেকে জলের অ্যাবজর্পশন হলো, জলের অ্যাবজর্পশন হলে মলটা শক্ত হলো, তারপর বেরিয়ে যাবে কোথা দিয়ে, এই রেকটাম দিয়ে। তাহলে রেকটামের কাজ কি, রেকটামের কাজ হচ্ছে আনডাইজেস্টেড যে ফুড স্টাফ রয়েছে সেগুলোকে ডেফিকেট করা, সেগুলোকে বের করে দেওয়া। তাহলে লেখো এর কাজ হচ্ছে ডেফিকেটস আনডাইজেস্টেড ফুড, আনডাইজেস্টেড ফুডকে ডেফিকেট করা এই রেকটামের কাজ। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে একটা কথা শোনো, যদি আমরা খাবারের মধ্যে কোনো বাসি পচা বা অন্য কোনো খাবার খাই, দূষিত পদার্থ যদি আমাদের পেটে পড়ে, তাহলে কি হবে, এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। যখনই ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস হবে তখন কি হবে, এই মল থেকে আর ওয়াটারের অ্যাবজর্পশনটা হবে না। আর যখন মল থেকে ওয়াটার অ্যাবজর্পশন হবে না, তখন এই রেকটামের মাধ্যমে কি ডেফিকেট হবে, সেই লিকুইড ডেফিকেট হবে না, বলো, লিকুইড ডেফিকেট হবে। আর এই লিকুইড ডেফিকেশন যখন আমাদের হয় তখন সেটাকে আমরা বলি যে আমাদের কি হয়েছে, লুজ মোশন হয়েছে বা কলেরা হয়েছে বা ডায়রিয়া হয়েছে। ওকে, এইটা হলো প্রসেস। তখন কি করা হয়, ডাক্তারবাবুরা কি করেন, তখন ডাক্তারবাবুরা আমাদেরকে এক ধরনের প্রোবায়োটিক ট্রিটমেন্ট করেন। সেই প্রোবায়োটিক ট্রিটমেন্টের ফলে আমাদের শরীরে ইকোলাইয়ের মাত্রা আবার বাড়তে থাকে। যখনই ইকোলাইয়ের মাত্রা আমাদের শরীরে বেড়ে যাবে তখন তারা ওই খাদ্যদ্রব্য থেকে এক প্রকারের জল শোষণ করে নিয়ে প্রোটিন সার্ভ করবে। ওকে, তাহলে এই হলো লার্জ ইন্টেস্টাইনের কাজ। লার্জ ইন্টেস্টাইনের আর কোনো কাজ নেই। তাহলে এখান থেকে একটা প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে এভাবেও জিজ্ঞেস করতে পারে যে লার্জ ইন্টেস্টাইন থেকে কোন প্রকারের এনজাইমের সিক্রেশন হয়। তাহলে যেহেতু লার্জ ইন্টেস্টাইনে কোনো প্রকারের ডাইজেশনের কাজ হয় না, তাই লার্জ ইন্টেস্টাইন থেকে কোনো প্রকারের জুস বা ডাইজেস্টিভ জুস নির্গত হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। ওকে, তাহলে পয়েন্টটা একটু লিখে রাখো যে লার্জ intestines secretes no large intestine secretes no digestive juice। তাহলে এই লার্জ ইন্টেস্টাইন থেকে কোনো প্রকার ডাইজেস্টিভ জুসের সিক্রেশন হয় না। বা এমনটাও লিখতে পারতে যে লার্জ ইন্টেস্টাইন ডাজ নট সিক্রেট এনি ডাইজেস্টিভ জুস। ওকে, বেশ, এবার আমরা ডাইজেস্টিভ এনজাইমসদের নিয়ে কিছু কথা বলবো। ডাইজেস্টিভ এনজাইমদের নিয়ে কথা বলার পর আমরা এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্রে চলে যাব। ওকে, বেশ, চলো, এটুকুন হয়েছে, মুছে দেব। হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও, ডাইজেস্টিভ এনজাইমস। ডাইজেস্টিভ এনজাইমস, ডাইজেস্টিভ এনজাইমস বলতে কি, এটা অ্যাকচুয়ালি এক ধরনের ক্যাটালিস্টের কাজ করে, যাতে করে প্রপারলি ওয়ার্ক হয় বা প্রপারলি ডাইজেশন হয়। ওকে, লেখো, দে ওয়ার্ক as a catalyst for better function of digestion। ডাইজেশনের বেটার ফাংশনিং করার জন্য এরা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, অনুঘটক হিসাবে কাজ করে। আমরা যখন পাচনের কথা বলছি তো পাচন এনজাইমের মাধ্যমেই হবে। তো এই এনজাইমের দ্বারা 3 ধরনের নিউট্রিয়েন্টসের পাচন হবে। কার কার? এক তো কার্বোহাইড্রেট, নাম্বার 2 হচ্ছে ফ্যাট, আর নাম্বার 3 হচ্ছে প্রোটিন।
ওকে, বেশ। কার্বোহাইড্রেটকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম একটু বলো দেখি। 3টে। 3টে। কি কি? মনোস্যাকারাইড, স্যাকারাইড, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। ভেরি গুড। দেখো, যেটা মনোস্যাকারাইড তার তো আর ভাঙার কিছু নেই, কারণ মনোস্যাকারাইডই আমাদের শরীরকে তৈরি করতে হয় আলটিমেটলি ডাইজেশনের মাধ্যমে। হ্যাঁ, কারণ মনোস্যাকারাইড গ্লুকোজই আমাদের প্রয়োজন। তাহলে কার্বোহাইড্রেটকে ভাঙবার জন্য অর্থাৎ দুটো জিনিসকে ভাঙতে হবে, কাকে কাকে? পলিস্যাকারাইডকে আর ডাইস্যাকারাইডকে। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইডকে পলিস্যাকারাইডকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট করে, পলিস্যাকারাইডকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট করে দুটি এনজাইম। এক নম্বর হচ্ছে টাইলিন, একটা হচ্ছে টাইলিন। তাহলে টাইলিন কোন ধরনের পলিস্যাকারাইডকে পাচন করে? দ্যাট ইজ স্টার্চ, সেদ্ধ শ্বেতসার যেটাকে বলে স্টার্চ। এবং এই টাইলিন কোথা থেকে পাই আমরা? টাইলিন পাই হচ্ছে আমরা স্যালাইভা থেকে। ওকে, 2 নম্বর এনজাইম আছে যা পলিস্যাকারাইডকে ডাইস্যাকারাইডে কনভার্ট করে, দ্যাট ইজ অ্যামাইলেজ। সেটার নাম কি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ। অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজ হচ্ছে এটা গ্লাইকোজেনের কনভার্সনে কাজ করে। কিসের কনভার্সনে? গ্লাইকোজেন। বলো দেখি, গ্লাইকোজেন কোথায় থাকে? গ্লাইকোজেন কোথায় থাকে? আচ্ছা, লিভারে। লিভারে স্টোর থাকে। গ্লাইকোজেন তৈরি হয় কি দিয়ে? এক্সেস অফ গ্লুকোজ। এই গ্লুকোজ। হ্যাঁ, এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কে? ডিএম অফিস, লিভার। লিভার তো? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। কার উপস্থিতিতে? কার সহযোগিতায়? ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিনের সহযোগিতায়। আর গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করতে গেলে গ্লুকাগন হরমোনের প্রয়োজন পড়ে। ঠিক। তাহলে অ্যামাইলেজ এনজাইমের কাজ কি? গ্লাইকোজেনের ডাইজেশন করা বা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করা। আচ্ছা, অ্যামাইলেজ আমরা কোত্থেকে পাই? অ্যামাইলেজটা কোত্থেকে আসে? প্যানক্রিয়াস থেকে। হ্যাঁ, ভেরি গুড। প্যানক্রিয়াটিক জুস এটাকে বলে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুস। তাহলে এটা প্যানক্রিয়াস থেকে আমরা পাই। হ্যাঁ, ভেরি গুড, হয়ে গেল এটা। আচ্ছা, ডাইস্যাকারাইডকে ভেঙে কিসে কনভার্ট করা হয়? মনোস্যাকারাইডে কনভার্ট করা হয়, তাই না? বেশ, তাহলে সেই ডাইস্যাকারাইড 3 প্রকারের আছে। কি কি ছিল বলো দেখি। প্রথমটা কি ছিল? মাল্টোজ। মাল্টোজ, 2 সুক্রোজ, নম্বরটা কি ল্যাকটোজ। ছিল? সুক্রোজ। আর 3 নম্বরটা কি ছিল? ল্যাকটোজ। মাল্টোজ কি করে তৈরি হয়? ল্যাকটোজ। মাল্টোজ কি করে তৈরি হয়? গ্লুকোজ দুটো গ্লুকোজ অণু। প্লাস গ্লুকোজ। ভেরি গুড, দুটো গ্লুকোজ মিলে তৈরি হয় মাল্টোজ। আচ্ছা, সুক্রোজ কি করে তৈরি হয়? গ্লুকোজ সুক্রোজ হলো প্লাস ফ্রুক্টোজ আর গ্লুকোজ। ফ্রুক্টোজ। ইয়েস, ভেরি গুড, ফ্রুক্টোজ। আচ্ছা, ল্যাকটোজ কিভাবে তৈরি হয়? গ্লুকোজ আর হ্যাঁ, গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ভেরি গুড, ভেরি গুড। গেল। এই মাল্টোজের পাচন কোন এনজাইম করে? শুধু ওটাকে এ করে দিলেই উত্তর হয়ে যাবে। মল্টেজ। হ্যাঁ, মাল্টেজ। সুক্রোজের পাচন কোন এনজাইম করে? জাস্ট ওগুলোকে এ সুক্রেজ। করে দাও, সুক্রেজ। আর ল্যাকটোজের ল্যাকটেজ। এই মাল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই যে এই এনজাইমসগুলো কোত্থেকে পাই আমরা? কোত্থেকে পাই এদেরকে? ইন্টেস্টাইনাল। হ্যাঁ, কোন ইন্টেস্টাইন? স্মল ইন্টেস্টাইন। স্মল। স্মল ইন্টেস্টাইন থেকে পাই। যেহেতু লার্জ ইন্টেস্টাইনে কোনো প্রকার এনজাইমের সিক্রেশন হয় না, তাহলে এটা স্মল ইন্টেস্টাইন থেকে পাই। এইটুকুন ক্লিয়ার হলো তাহলে? চলো, এবার তাহলে আমরা
ফ্যাটের পাচন দেখে নি। ফ্যাট, চলো। মে আই রাবিট, বুঝবো? হ্যাঁ দাদা। হুম, এগুলো এখান থেকেই মুছে দিই। হ্যাঁ, ওকে, ফ্যাটের আলোচনাটা এখানে হয়ে যাবে। বলো তো ফ্যাটের পাচন কে করবে, কার দ্বারা হবে? লেখানো হয়েছে আগের দিন। বাইল জুস। হ্যাঁ, ডাইজেশন অফ ফ্যাট, ডাইজেশন অফ ফ্যাট ইজ ডান বাই বাইল জুস। কিন্তু আমরা তো এখানে পড়ছি তো এনজাইম, তাহলে নিশ্চিত রূপে ফ্যাটের এনজাইমের জন্য কেউ না কেউ তো কাজ করে। রিমেম্বার দ্য কমপ্লিট ডাইজেস্টিভ জুস, মনে আছে কি? কমপ্লিট ডাইজেস্টিভ জুস কাকে বলে? প্যানক্রিয়াটিক জুস। ভেরি গুড। কমপ্লিট ডাইজেস্টিভ প্যানক্রিয়াটিক জুস জুস। বলে হচ্ছে প্যানক্রিয়াটিক জুসকে। এই প্যানক্রিয়াটিক জুসের ক্ষমতা আছে কি না ফ্যাটের পাচন করার? কারণ প্যানক্রিয়াটিক জুস তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবাইকেই হজম করতে পারে, পাচন করতে পারে, তাই না? তাহলে এইখান থেকেই লিখবা একটা নোট, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে যে প্যানক্রিয়াসের বা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইপেজ। কি নাম? লাইপেজ। এই লাইপেজ এনজাইম কার পাচন করবে? ফ্যাটের। ওকে, তাহলে ফ্যাটের পাচন করে কোন এনজাইম? হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস helps in the digestion of fat? So the answer is lipase. ক্লিয়ার হলো? লাইপেজ নামক এনজাইম ফ্যাটের পাচনে সাহায্য করে। আচ্ছা, প্রোটিনেরটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। প্রোটিনেরটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুলবে না, মনে রাখার চেষ্টা করবে। চলো এবার প্রোটিনেরটা দেখে নিই। মুছে দেবো? হ্যাঁ মুছে দাদা। দেবো এটা? ওকে ওকে, চলো তাহলে এবার প্রোটিনেরটা দেখব। প্রোটিনেরটা দেখব। সবার প্রথমে কি হয়, প্রোটিনকে ভেঙে করা হয় কি? পেপটাইড। পেপটাইডকে ভেঙে কিসে কনভার্ট করা হয়? পেপটন। পেপটন। পেপটনকে ভেঙে কিসে কনভার্ট হয়? লাস্ট স্টেজ, দ্যাট ইজ অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড। এই যে প্রোটিনকে ভেঙে পেপটাইডে করার কাজটা কে করে এই জায়গাতে? দুটো এনজাইম আছে, এক হলো পেপসিন, এর সাথে আর একটা লিখে রাখবে রেনিন। কারণ মিল্কের যে ক্যাসিন প্রোটিন আছে সেটাকে ভাঙবে না, মিল্কের ক্যাসিন প্রোটিনকে রেনিন ভাঙে, প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করে, বাকি তারপর সব এক। তাহলে এখানে জন্য দুটো নাম, পেপসিন আর রেনিন। তাহলে প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করার কাজ কে নিয়েছে? পেপসিন আর রেনিন নামক এনজাইমস। তাহলে এই সারিতে আমরা যা কিছু লিখব সেগুলো সব হবে এনজাইমস। হ্যাঁ, এনজাইমস। ওকে, এবার এদের সোর্স লিখব, যে এদের কোত্থেকে আমরা পাই, তাই না? পেপসিন আর রেনিনকে আমরা কোত্থেকে পাই? গ্যাস্ট্রিক জুস থেকে পাই। হ্যাঁ, আগের দিন পড়লাম আমরা, স্টমাক থেকে এগুলো সিক্রেশন হয়, স্টমাক ওয়াল থেকে। গ্যাস্ট্রিক জুস থেকে আমরা পাই। আচ্ছা, তারপর পেপটাইডকে ভেঙে পেপটনে কনভার্ট করবে কে? পেপটাইডকে ভেঙে পেপটনে কনভার্ট করবে দুটো এনজাইম, নাম কি কি? ট্রিপসিন, কাইমোট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন আর একটা হচ্ছে ক্রাইমোট্রিপসিন। ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন, এই ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন এদের সোর্স কোত্থেকে? এদের সোর্স হচ্ছে প্যানক্রিয়াটিক জুস থেকে।
প্যানক্রিয়াটিক জুস থেকে। পেপটনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে কোন এনজাইম? এরিপসিন। মনে পড়ছে এরিপসিন? এটা তো মনে হয় আমি আগে পড়িয়েছি মনে হচ্ছে। এরিপসিন হ্যাঁ নামক স্যার, এনজাইম। পড়িয়েছেন এগুলো। এরিপসিনটা কোত্থেকে পেলাম আমরা? এরিপসিন কোত্থেকে পাই আমরা? ইন্টেস্টাইন থেকে। হ্যাঁ, ইন্টেস্টাইনাল জুস থেকে। ইন্টেস্টাইনাল জুস থেকে পাই আমরা। ওকে, ব্যাস এই পর্যন্তই ছিল তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের এরপর যা আমরা আছে এমসিকিউস প্র্যাকটিস করব নেক্সট ডে। ওকে, বুঝে গেল? হ্যাঁ দাদা। বেশ, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কমপ্লিট হলো। আজকে আমি এই পর্যন্তই রাখবো, আজকের আগে যাই না। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা এক্সক্রিটরি সিস্টেমটা পড়ব। আমরা দেখছি যত দ্রুত এটাকে শেষ করা যায় বায়োলজিটাকে, তো এক্সক্রিটরি সিস্টেমটা আমরা নেক্সট ক্লাস দেখবো যে একটা ক্লাসের মধ্যে এটাকে শেষ করা যায় কি না। আশা করছি একটা ক্লাসের মধ্যেই শেষ করে দেওয়া যাবে। ঠিক আছে, তারপর হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড সো অন ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কিন্তু তোমাদের আবার বলছি, আজকে ক্লাসের শেষে তোমরা কিন্তু কালকে কিভাবে পড়বে, হ্যাঁ, সেই রুটিনটা কিন্তু করে নাও। ওয়ান সিটিং করে বসলে একবারই বসবে, এক সিটিংয়ে কমপ্লিট করবে। ঠিক আছে, ওকে, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই। আমি বুক লিস্ট তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি।